আকাশ ঘর থেকে বের হয়ে এসে টেবিলের পরিবেশটা থমথমে দেখে থমকে দাঁড়ালো। শাশুড়ি মা স্তব্ধ হয়ে বসে আছেন, মিথিলার মুখ রাগে অপমানে লাল, আর আমি শান্ত চোখে চায়ের কাপটা ধরে দাঁড়িয়ে আছি। আকাশ ঘড়ির দিকে একবার তাকিয়ে গাম্ভীর্য বজায় রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? সকাল থেকে সবার মুখ এত গম্ভীর কেন? মিথিলা সুযোগ পেয়ে কেঁদে কেটে একাকার অবস্থা করলো। চেঁচিয়ে উঠে বলল, দাদা দেখ, তোর বউ আমাকে আর মাকে কিভাবে অপমান করছে। আমি একটু নুডলস খেতে চেয়েছিলাম, আর ভাবি আমাকে শোনায় আমি নাকি শ্বশুর বাড়িতে কাজ না করে এখানে আরাম করতে এসেছি। মায়ের মুখে মুখে তর্ক করছে, আমাকে কাজের মেয়ে বানিয়ে কথা শোনাচ্ছে। শাশুড়ি মাও চোখের কোণ মুছে নাটকীয় সুরে বললেন, দেখছিস আকাশ, পরের ঘরের মেয়েকে এতদিন মাথায় তুলে রেখেছি, আজ আমার নিজের মেয়ের সামনে আমাকে আর আমার মেয়েকে এভাবে অপদস্থ করলো। বলল আমরা নাকি অন্যায় বিচার করি না, নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা। আকাশ কিছুক্ষণ শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, তারপর খুব ঠান্ডা মাথায় চেয়ার টেনে টেবিলে বসলো। নাস্তার প্লেটটা নিজের দিকে টেনে নিয়ে এক লুকমা রুটি মুখে দিয়ে ধীর গলায় বলল, অনুর কথাটা কি ভুল বলেছে মা? শাশুড়ি মা আর মিথিলা দুজনে চমকে আকাশের দিকে তাকালো, যেন বিশ্বাসই করতে পারছিল না আকাশ এমন কথা বলতে পারে। আকাশ চায়ের কাপে চুমুক দিয়ে মিথিলার দিকে তাকিয়ে বলল, মিথিলা, তোর শ্বশুর বাড়ির লোক নাকি তোকে দিয়ে 3 বেলা রান্না করিয়ে তোকে কাজের লোক বানিয়ে ফেলে, কিন্তু তুই তো এখানে আসার পর একদিনও রান্নাঘরে ঢুকিসনি। অনু এই প্রচন্ড গরমে সকাল থেকে রাত পর্যন্ত একা হাতে ঘরের সব কাজ করছে, আর তুই ঘরে এসি চালিয়ে বসে আছিস। তোর কষ্ট হলে সেটা অত্যাচার, আর অনুর কষ্ট হলে সেটা অভ্যাস। এটা কোন ধরনের বিচার মা? শাশুড়ি মায়ের গলার জোর যেন এক নিমিষে কমে গেল। তিনি থতমতে খেয়ে বললেন, আরে অনু তো এই ঘরের বউ, ওর তো দায়িত্ব আছে, আর মিথিলা তো বাপের বাড়িতে কদিনের জন্য অতিথি হয়ে এসেছে। আকাশ তার মাকে থামিয়ে দিয়ে বলল, অতিথি হিসেবে আরাম করতে এলে অতিথি হয়ে থাকাটাই ভালো মা, কিন্তু মিথিলা তো অতিথি হিসেবে আসেনি, ও নিজের সংসার ফেলে রাগ করে ভেগে এসেছে, আর তুমি ওকে ভুল বুঝিয়ে ওর শাশুড়ি স্বামীর বিরুদ্ধে খেপিয়ে তুলছ। আজ অনু না বললে আমি হয়তো খেয়ালও করতাম না যে তুমি ভালোবাসার নামে মিথিলার কতটা ক্ষতি করছো। আকাশ মিথিলার দিকে ফিরে কঠোর গলায় বলল, মিথিলা, তুই তোর ভাবিকে নুডলস বানিয়ে দিতে বলছিলি তাই না? শুনে রাখ, ও তোর কাজের লোক না। তোর নুডলস খেতে ইচ্ছে করলে তুই নিজের রান্নাঘরে গিয়ে বানিয়ে খা, আর যদি এই গরমে রান্নাঘরে ঢুকে নিজের খাবারটুকু বানানোর ক্ষমতা না থাকে, তবে শ্বশুর বাড়িতে তোর শাশুড়ি যে তোকে রান্নায় সাহায্য করেন সেটার কদর করতে শেখ। মিথিলার চোখ থেকে এবার সত্যি সত্যি জল গড়িয়ে পড়লো, তবে সেটা নাটকের কান্না নয়, সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একদম নিরুপায় হয়ে যাওয়ার কান্না। ও কোনোদিন কল্পনা করেনি তার দাদা এভাবে অনুর পাশে এসে দাঁড়াবে আর তাকে সত্য কথাটা মুখের উপর বলে ফেলবে। আকাশ নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো, তারপর আমার দিকে তাকিয়ে খুব আলতো করে বলল, অনু, তোমার শরীর খারাপ থাকলে আজ আর কোনো কাজ করো না, দুপুরে বাইরে থেকে খাবার নিয়ে আসবো, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। আমি হালকা হেসে মাথা নাড়লাম। আকাশ অফিসের জন্য বের হয়ে যেতেই ডাইনিং টেবিলে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আমি শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে নরম গলায় বললাম, মা, আমি আপনাকে বা মিথিলাকে খাটো করার জন্য আপনার ছেলের কাছে এগুলো বলিনি। আমি শুধু চেয়েছিলাম আপনি যেমন নিজের মেয়েকে ভালোবাসেন, তেমনি বুঝতে চেষ্টা করুন অন্যের ঘরের মেয়েটাও কারো না কারো সন্তান। আমি এই সংসারের দায়িত্ব পালনে কখনো অবহেলা করিনি, কিন্তু তাই বলে আমাকে মোমের পুতুল বানিয়ে গাধার খাটুনি খাটানোর ন্যায্য নয়। মিথিলাকে নিজের পায়ে দাঁড়াতে শেখান মা, ওর সংসার ভাঙার রসদ যোগাবেন না। শাশুড়ি মা মাথা নিচু করে বসে রইলেন, মুখ ফুটে আর একটা শব্দও বললেন না, কারণ তিনি মনে মনে ভালো করে বুঝে গেছেন অনুর পিঠ দেয়ালে ঠেকে গেছে এবং আকাশের পূর্ণ সমর্থন অনুর পাশেই আছে। মিথিলা চুপচাপ উঠে রান্নাঘরের দিকে হেঁটে গেল। অহংকার আর জেদের আড়ালে থাকা মেয়েটি হয়তো আজ প্রথমবার বুঝতে পারলো অন্যের ঘামে নিজের আরাম খোঁজা কোনো বাহাদুরি নয়, আর সংসার টিকে থাকতে হলে নিজের দায়িত্ব নিজেকেই নিতে হয়। আমি নিজের ঘরে এসে জানালার পাশে দাঁড়ালাম। নিজের অধিকার আর সম্মানের জন্য মুখ ফোটায় যে শান্তি, তা আজ প্রথমবার অনুভব করলাম। বিকেলে দরজায় বেল বাজার শব্দ পেয়ে আমি গিয়ে দরজা খুললাম। সামনে দাঁড়িয়ে মিথিলার স্বামী শাওন বিনয়ী গলায় বলল, ভাবি ভালো আছেন? আমি মিথিলাকে নিয়ে যেতে এসেছি। শাওনের দিকে তাকিয়ে আমার মনটা স্বস্তিতে ভরে উঠল। মিথিলা ঘর থেকে বের হয়ে শাওনকে দেখে চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। মুখ ফুটে কিছু না বললেও স্পষ্ট বোঝা যাচ্ছিল এই কদিনের রাগের আড়ালে সে মনে মনে স্বামীকে ভীষণ মিস করেছে। শাওনকে বসতে দিয়ে শাশুড়ি মা ড্রয়িং রুমে আসতে গলার স্বর কিছুটা চড়া করে গম্ভীর মুখে বললেন, আমার মেয়েটা ওখানে গিয়ে কি কষ্টটাই না পাচ্ছিল, তোমরা তো ওর দিকে খেয়াল করোনি। শাশুড়ি মা হয়তো শাওনকে আরো দুটো কথা শুনিয়ে ছোট করতে চেয়েছিলেন, কিন্তু তাকে থামিয়ে দিয়ে মিথিলা নিজেই চট করে বলে উঠল, মা থাক না, তুমি থামো তো, শাওন তো এসেছে, এখন আর ওসব কথা তুলে কি লাভ? মিথিলার মুখে এমন কথা শুনে শাশুড়ি মা বেশ অবাক হয়ে মেয়ের দিকে তাকালেন। কোনো নাটক ছাড়া মিথিলা যে এইভাবে পরিস্থিতি সামলে নেবে তা তিনি আশা করেননি। সন্ধ্যায় শাওন আর মিথিলা আলমারি থেকে গুছিয়ে রাখা ব্যাগটা হাতে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, ভাবি আমরা আসি তাহলে। আমি হেসে বললাম, দাঁড়াও, মিথিলার সাথে আমার একটু কথা আছে। আমি মিথিলাকে একটু আলাদা করে বারান্দায় নিয়ে গেলাম। ও আমার দিকে কিছুটা অপরাধীর মতো দৃষ্টিতে তাকালো। আমি ওর হাত দুটি নিজের হাতের মুঠোয় নিয়ে খুব নরম গলায় বললাম, মিথিলা, একটা কথা বলি, মনে করো না কিছু। তোমার শাশুড়ি এতগুলো বছর ধরে কষ্ট করে রক্ত ঘাম ঝরিয়ে এই সংসারটা গড়ে তুলেছেন। একদিন এই পুরো সংসারের দায়িত্ব তিনি তোমার হাতে তুলে দিয়ে নিশ্চিত হতে চান
যে মানুষটা নিজের জীবনের সব সঞ্চয় আর সংসারটা তোমাকে সঁপে দিতে প্রস্তুত, তার জন্য প্রতিদিন একটু রান্না করে দেওয়াটা কি সত্যি খুব বেশি কষ্টের? মিথিলা নিঃশব্দে মাথা নিচু করে রইল। আমি ওর চিবুকটা সামান্য উঁচিয়ে ধরে ধীর কণ্ঠে বললাম, আজ থেকে 20-25 বছর পর তুমিও তো একদিন কারো শাশুড়ি হবে মিথিলা। সেদিন তোমার ছেলের বউ যদি সামান্য কাজের বাহানায় তোমার সাথে খারাপ আচরণ করে বা তোমায় ছেড়ে চলে যায়, তখন কেমন লাগবে ভেবে দেখেছো? সংসার ধরে রাখতে হলে ত্যাগ আর সম্মান দুটোই লাগে। যাও, নিজের ভালোবাসা সংসারে ফিরে গিয়ে নতুন করে সব গুছিয়ে নাও। আমার কথাগুলো মিথিলার বুকের একদম গহীনে গিয়ে বিঁধলো। ওর চোখের কোণে জল জমে উঠলো। ও আর কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এই জড়িয়ে ধরাটাই বলে দিচ্ছিল মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে। বাপের বাড়ির মায়া আর মায়ের অন্ধ প্রশ্রয় কাটিয়ে মিথিলা যখন শাওনের সাথে হাসি মুখে গাড়িতে উঠছিল, তখন দূর থেকে শাশুড়ি মা শান্ত চোখে তাদের দেখছিলেন। কয়েকদিন পরের কথা, সকাল থেকে প্রচন্ড গরম। আমি রান্নাঘরে দাঁড়িয়ে দুপুরের রান্নার প্রিপারেশন নিচ্ছি, শাকসবজি কাটছিলাম। হঠাৎ টের পেলাম পাশে কেউ একজন এসে বটি আর সবজির ঝুড়িটা টেনে নিচ্ছেন। তাকিয়ে দেখি শাশুড়ি মা। তিনি চুপচাপ আলু আর পটল ছাড়াতে শুরু করলেন। আমি খানিকটা ইতস্তত করে বললাম, মা আপনি কেন কষ্ট করছেন? আমি করে ফেলছি তো। শাশুড়ি মা আমার দিকে তাকাতে পারছিলেন না। নিচু গলায় বলল, না বৌমা, এত বড় সংসারে একা হাতে রান্না করে ঘাম ঝরানো সহজ কথা নয়। এতদিন ধরে ভুলটা আমারই ছিল। নিজের মেয়েকে আগলাতে গিয়ে পরের ঘরের একটা মেয়েকে কতটা কষ্ট দিয়েছি তা তুমি আর আকাশ চোখ খুলে না দিলে হয়তো কোনোদিন বুঝতেই পারতাম না। তিনি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, তুমি ঠিকই বলেছিলে বৌমা। নিজের বেলায় 16 আনা আর পরের বেলায় 4 আনা ভালোবাসা কোনো বিচার হতে পারে না। তুমি তো পরের মেয়ে নও, তুমি তো এখন এই ঘরের আসল আলো। আজ থেকে এই সংসারে সব কষ্ট দুজন মিলে ভাগ করে নেব। কথাটা শুনে বুক চিরে এক দীর্ঘশ্বাস বের হয়ে গেল। কিন্তু সেই দীর্ঘশ্বাসে আর কোনো যন্ত্রণা ছিল না, ছিল এক অসীম তৃপ্তি। নিজের অধিকারের জন্য চুপ না থেকে শক্ত হয়ে দাঁড়ানোর ফল যে এত সুন্দর হতে পারে তা আজ পরম আনন্দে উপলব্ধি করলাম। পরের ঘরের বউ হয়ে আসা মেয়েটা আজ সত্যি সত্যি এই পরিবারের আপন বড় বউ হয়ে উঠল। এই গল্পটি এখানেই শেষ। সম্পূর্ণ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।